শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। 25শে ডিসেম্বর প্রধান সেবক একটা বোতাম টিপে 9 কোটি কৃষককে 18,000 কোটি টাকা পাঠিয়ে দিলেন, বা বলা ভালো পাঠিয়ে দেওয়া হলো, ঘোষণা করলেন। সেদিন ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এই সরকার মানে মোদী সরকারের এক বৈশিষ্ট্য হলো যা করেন, যে ঘোষণাই করেন, তার পুরোটাই নির্বাচনকে মাথায় রেখে, ভোট ব্যাংককে মাথায় রেখে। স্বভাবতই এই অনুষ্ঠান করা হলো এই সময়কে মাথায় রেখেই, যখন দুটো ঘটনা সমান্তরালভাবে ঘটে যাচ্ছে। প্রথমত দেশ জুড়ে কৃষক আন্দোলন, কৃষি বিল বাতিল করার দাবি তুলে লক্ষ লক্ষ কৃষক রাজপথে। দ্বিতীয়ত সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন, বাংলা আমার চাই বলছেন অমিত শাহ। তো দুটো বিষয়কে মাথায় রেখেই প্রধানমন্ত্রী মাঠে নামলেন। আসবেন, বোতাম টিপবেন, কৃষকরা টাকা পাবেন, তিনি চলে যাবেন। চিত্রনাট্যটা তো এমন নয়। তিনি মধ্যে ভাষণ দেবেন। मित्रों, देश भर से जुड़े मेरे किसान भाई बहन, इस कार्यक्रम में देश में अलग अलग स्थानों से जुड़े केंद्र सरकार के मंत्रीगण, राज्य सरकारों के मंत्रीगण, आदरणीय सभी मुख्यमंत्रीगण, সেটাই আসল। के पार्लियामेंट तक তা প্রথমেই তিনি যে কৃষকের কত বড় বন্ধু তার ব্যাখ্যা দিলেন। বললেন, এই কৃষি বিল লাগু হলে দেশের কৃষকদের কায়া পালট হয়ে যাবে, কৃষিতে বিরাট উন্নতি, ভোলা ভালা কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানে যে কৃষকরা ফসল ফলায়, আমাদের অন্ন যোগায়, যে অর্থনীতিকে ভাগাড়ে এনে দাঁড় করিয়েছেন মোদিজি, সেই অর্থনীতিতেও একমাত্র পজিটিভ গ্রোথ দেশের কৃষি ক্ষেত্রে। সেই কৃষকরা নির্বোধ, অবোধ, তারা কিছুই বোঝে না। যা বোঝার উনিই বোঝেন। संसिद्धिं लभते न रह, यानी जो अपने स्वाभाविक कर्मों को तत्परता से करता है उसे सिद्धि मिलती है। এসব বলার পরেই তিনি পড়লেন পশ্চিমবঙ্গ নিয়ে। কত ভালো এই পিএম কিষাণ সম্মান যোজনা, কিন্তু পশ্চিম বাঙ্গালের কৃষকরা এর সুবিধে পাচ্ছেন না। আমি এত টাকা দেবার চেষ্টা করছি, মমতা দিদি তা বাঙ্গাল কা কৃষকদের হাতে তুলে দিতে চান না। সামনে বাংলার নির্বাচন, উনি নির্বাচনে নেমে পড়লেন। এই পিএম কিষাণ সম্মান যোজনাটা কি বস্তু? কৃষকদের একটা বড় অংশ যাদের নামে কৃষি জমি আছে, তারা ছোট বা প্রান্তিক চাষি, তারা অবসরপ্রাপ্ত কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী নন, তাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না, তাদের 10,000 টাকার বেশি পেনশন নেই। এই রকম লোকজন বছরে 6,000 টাকা করে পাবে, 2,000 টাকা করে 3টে কিস্তিতে। তো এর টাকা আসবে কোথা থেকে? পার্লামেন্টে তো ধান চাষ হয় না, শিল্প উদ্যোগও নেই, মানুষ ট্যাক্স দেয় সেখান থেকে। রাজ্য থেকে জিএসটি পাওয়া যায়, পেট্রোল ডিজেল থেকে এক্সাইজ ডিউটি পাওয়া যায়, সেই টাকা থেকে এই পিএম কিষাণের টাকা জোগানো হয়। তো পশ্চিমবঙ্গ সরকার বলেছিল, কৃষি তো রাজ্যের এখতিয়ারভুক্ত, টাকা পাঠান, আমরা বিতরণ করব। আমাদের এখানে কৃষকরা নাম লেখান, আমরা বাছাই করে নিতে পারবো, যাতে সঠিক জায়গায় টাকা পৌঁছায়, যাতে সত্যিকারের যাদের এই টাকা পাওয়া উচিত তারা যেন পায়। কৃষক আমাদের রাজ্যে থাকে, যাচাই করবে কেন্দ্রীয় সরকার, তাও আবার কৃষি বিষয়, এ মানা যায় না। আটকে রইল, পড়ে রইল, প্রশ্নের জবাব নেই,
বন্ধ রইল টাকা দেওয়া। এত দিন পর নির্বাচন দুয়ারে তারা ইস্যুটা গুছিয়ে রেখে দিয়েছিলেন, এবার মাঠে নেমেছেন। রাজ্য সরকার সঙ্গে সঙ্গে মেনে নিলেন, বেশ আপনারাই দিন, অন্তত রাজ্যের কৃষকরা টাকাটা পাক। প্রক্রিয়া শুরু হয়েছে, দেখা যাক কতদিনে এ টাকা পায় বাংলার কৃষক। ফিরে আসছে বিরতির পর। এদিকে এই মহান প্রকল্পের ঢাক ফেটেছে। এক দুষ্টু লোক আরটিআই করে জানতে চেয়েছিল কি অবস্থা এই প্রকল্পের, কারা টাকা পাচ্ছেন, কত টাকা পেলেন। তার জবাবে কৃষি মন্ত্রকের যে জবাব এসেছে তা দেখে শুনে কপালে হাত পড়বে। এও তো এক স্ক্যাম। পিএম কিষাণ যোজনার নাম করে কাদের হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে, তারা কারা, কিভাবে জালিয়া জোচ্চোররা টাকা পাচ্ছেন, কেন তাদের তালিকা যাচাই করা গেল না? প্রকল্প শুরুর সময় এই কথাটাই তো তুললেন তৃণমূল নেত্রী। বলেছিলেন নাম রেজিস্ট্রেশনটা রাজ্যের মাধ্যমে হোক, এই জাল জোচ্চুরি আটকানোর জন্যই এই কথা বলেছিলেন। এখন দেখা যাচ্ছে 1.5 কোটি নয়, পুকুর চুরি হয়েছে, চুরি হয়ে গেছে রাজকোষে। প্রথম চুরিটা অবশ্য ধরা পড়েছে কদিন আগে তামিলনাড়ুতে। তখন কোভিড নিয়ে ব্যস্ত ছিল সরকার, মানুষজন। সেই সময় কৃষি আধিকারিকের কাছে এক হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, সেখানে লেখা ছিল পিএম কিষাণ নিয়ে দুর্নীতি চলছে, নজর দিন। মিথ্যে তালিকা তৈরি করে কিছু লোকজনকে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। দেখুন, 6 আগস্ট এই মেসেজ পাওয়ার পরে ওই কৃষি আধিকারিক ওই অতিমারির মধ্যেও কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে যাঞ্চ পড়তাল শুরু করেন। এপ্রিল জুলাইয়ের তালিকা যাচাই করতে গিয়ে দেখা গেল মার্চের 2 লক্ষ কৃষকের জায়গায় জুলাইয়ে 6 লক্ষ কৃষকের নাম রেজিস্ট্রেশন হয়েছে, 4 লক্ষ বেশি। আরো তলিয়ে দেখা গেল মোট 5.51 লক্ষ ভুয়ো বা যাদের এই টাকা পাবার যোগ্যতাই নেই তেমন কৃষকদের নাম এই তালিকায় ঢোকানো আছে। এদিকে কেন্দ্র সরকারের ব্যবস্থা মতো এই তালিকা তাঁরাই তৈরি করছেন, তাঁরাই ঝাড়াই বাছাই করছেন, তাঁরাই টাকা পাঠাচ্ছেন। রাজ্য কৃষি আধিকারিকদের তারা কোনো দায়িত্ব দেননি, অথচ একটা রাজ্যেই পাওয়া গেল 5.51 লক্ষ ভুয়ো প্রাপক, যারা মোট 110 কোটি টাকা পেয়েছেন। কার টাকা? চা বিক্রি করে বা কুমির শিকার করে তো এ টাকা আসেনি। এ টাকা আমার আপনার, সেই টাকা নয় হচ্ছে। কে করছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। তার নামেই এই প্রকল্প, সেই প্রকল্পের নামেই চলছে লুটমার। কেমন করে? গ্রামে গ্রামে কিছু লোকজন যাচ্ছেন কম্পিউটার ল্যাপটপ নিয়ে, তারা রেজিস্ট্রেশন করিয়ে দেবেন। লোকাল নেতারাও থাকছেন, কৃষকরা তাদের কাগজ নিয়ে আসছে। ব্যাস, আর কি চাই? যেমন ইচ্ছে তেমন ফর্ম ভরা হচ্ছে। শাসক দলের এমএলএ মন্ত্রীর দেখরেখেই এই ভুয়ো বিতরণ চলছে। প্রধানমন্ত্রী দিল্লিতে বোতাম টিপছেন, এখানে ভুয়ো প্রাপকদের অ্যাকাউন্টে টাকা। জয় শ্রীরাম। সম্ভবত সেই কারণেই তারা এই রেজিস্ট্রেশন রাজ্যের হাতে দিতে রাজি নন। দেশ জুড়ে এরকম লুটমার চলতে থাকতে পারে ভেবেই একজন বড্ড দুষ্টু লোক একটা আরটিআই করলেন। বেরিয়ে এসেছে আরো অনেকটা সত্য, দুর্নীতির আরো অনেকটা বড় চেহারা। কিন্তু আমি নিশ্চিত আরো বড় দুর্নীতি আছে, সময় তাও বের হবে।
আপাতত আরটিআই এর ফলে যা বেরিয়ে এলো তা দেখা যাক। পাঞ্জাবে 23%, মহারাষ্ট্রে 17%, অসমে 14%, গুজরাটে 8%, উত্তরপ্রদেশেও 8%। এমন অ্যাকাউন্টে টাকা গেছে যা হয় ভুয়ো, না হলে সেই কৃষকরা এই টাকা পেতে পারেন না। 20 লক্ষ এমন মানুষকে এই টাকা দেওয়া হয়েছে যারা ইনকাম ট্যাক্স দেন। সেই অর্থের পরিমাণ 1364 কোটি টাকা। তলিয়ে দেখব এই স্ক্যামের প্রেক্ষাপট একটা বিরতির পর। সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে, আছেও। আমাদের সংবিধান প্রণেতারা এগুলো জানতেন, বুঝতেন, তাই আলাদা দায়িত্বের তালিকা করা হয়েছিল। কেন্দ্র সরকারের তালিকা, রাজ্যের তালিকা আর যুগ্ম তালিকা। তারা জানতেন পাঞ্জাব বা তামিলনাড়ুর কৃষি আধিকারিক পুণ্ডরীকাক্ষ পুরকায়স্থকে খোঁজার আগেই দাঁত হারিয়ে ফেলবেন। তাই কৃষি, যেখানে কৃষকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ দরকার, যেখানে মাটি, জল বা বৃষ্টির ভিন্নতায় আলাদা আলাদা ফসল হয়, সেখানে কৃষি রাজ্যের হাতেই থাকা উচিত। এই সরকার তা চায় না। সংবিধান প্রণেতারা জানতেন যে পাগলা ইয়াসিন আলী যতই চিৎকার করুক, বোম মেরে উড়িয়ে দেব, তার কথা কানেও নেবে না প্রাণকেষ্ট দারোগা। কিন্তু দিল্লির এনআইএর কর্তা কুলভূষণ সিং পাগলা ইয়াসিন আলীকে ইউএপিএতে গ্রেফতার করে নিয়ে যাবে। সেই জন্যই আইন শৃঙ্খলাকে রাজ্য তালিকায় রাখা হয়েছে। যদি কোনো কর্তা দিল্লি থেকে এসে এখানকার কাউকে গ্রেফতার করতেও চায়, তাহলেও তাকে লোকাল অফিসার মানে ওই প্রাণকেষ্ট দারোগার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু কেন্দ্র সরকার তা চায় না। বিজেপি আদর্শগতভাবে এই ফেডারেল স্ট্রাকচারের বিরুদ্ধে, তাই তারা সবই নিয়ে যেতে চায় তাদের অধিকারের আওতায়। ফলে এনআইএ জন্ম অবধি এক পাগলকে ধরে নিয়ে যায় দেশদ্রোহী, আল কায়দা বলে। আর পাগল সেখানে কেবল খেতে চায়, হাত পা নাড়িয়ে বোঝায় তার খিদে পেয়েছে। ঠিক সেই কারণে কৃষক রেজিস্ট্রেশন নিজেরা করতে গিয়ে মানুষের হাজার কোটি টাকা উবে যায়। ভুয়ো তালিকায় দেশের টাকা চলে যায়, যা উদ্ধার করা অসম্ভব। পরিকল্পনাটা দারুণ। আমরা টাকা দিচ্ছি, পিএম টাকা দিচ্ছে, নরেন্দ্র ভাই টাকা দিচ্ছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, নাম লেখান, ভুয়ো অ্যাকাউন্টে টাকা চলে যাবে। কারা পাবে জানা কথা। সত্যি জরুরি যাদের কাছে, তারা টাকা না পেলে বলেই দেওয়া যায়, ওই যে রাজ্য সরকার তারা দেয়, ল্যাটা চুকে গেল। পিএম কিষানের দুর্নীতির টিপ অফ দ্য আইসবার্গ ধরা পড়েছে। সামান্য অংশ বোঝা গেছে, এখানেই সে নাটক থামবে না। আরো অনেক সত্যি বের হয়ে আসবে, আরো অনেক বড় মাপের দুর্নীতি এই প্রকল্পকে ঘিরে চলছে, এটা নিশ্চিত। আমরা যারা আমাদের দেশের ভাষা, খাদ্য, পরিধান, পছন্দের বৈচিত্র্যকে মাথায় রেখে এক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি, তাদের প্রত্যেকের কাছে বিজেপি আরএসএস এক বিপদ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বাঁচাতেই আরএসএস বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এখনই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।